তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি নিজেও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে চলে আসছি আর্টস কমিউনিটির পক্ষ থেকে রসায়ন প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে। তো আমি আছি তোমাদের সাথে, তোমাদের রাবিও ভাইয়া। আমি বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েটে, এবং আমার সাথে আছে তোমাদের রিফাত ভাইয়া, যিনি বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। তো সবাইকে স্বাগতম। তো চলো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিক সম্পর্কে কিছু জানি। আচ্ছা, সো দেখো, আমরা এর আগের ভিডিওতে, তো আমি মেইনলি তোমাদের এই অধ্যায়ের যে রোড ম্যাপ গুলো আছে, তো সেগুলো তোমাদের কভার করার চেষ্টা করছিলাম। তো ভাইয়া দেখো, আমি তোমাদের মানে মেইনলি এই অধ্যায়ের যে 15টা টপিক আছে, সো সেই টপিক গুলা সবগুলো ইনশাল্লাহ একটি ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করবো, এবং তোমাদের যাতে অন্য কোথাও থেকে এগুলো ভিডিও না দেখতে হয় সেভাবে সেভাবে আমি তোমাদেরকে এগুলো পড়িয়ে দেবো। আচ্ছা, তো চলো তাহলে আমরা আজকে এই রাদারফোর্ডের পরমাণু বল সম্পর্কে জানি, এবং এই সম্পর্কে চলো একটি অ্যানিমেশন দ্বারা এই আমাদের আজকের পাঠ্যদান কর্মসূচিগুলো শুরু করি। আচ্ছা, চলো তাহলে। আচ্ছা, সো দেখো তাহলে। আচ্ছা, দেখো আমরা করবো রাদারফোর্ডে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আচ্ছা, সো দেখো এখানে কি কি অ্যাপারেটাস বা যন্ত্রপাতি লাগবে সেগুলো আমরা একটু দেখি। দেখো এখানে তোমার যে আলফা পার্টিকেল ইমিটার লাগবে। আচ্ছা, তো ডিটেকশন স্ক্রিন লাগবে, স্লিট বা পাত লাগবে, সরু পাত, গোল্ড ফয়েল লাগবে। তো চলো আমরা কার্যপদ্ধতিটা দেখি। আচ্ছা, এটা কি, এটা তোমার আলফা পার্টিকেল একটা ইমিটর, মানে আলফা রশ্মি। তো এখানে আলফা রশ্মি বের হচ্ছে। তো আলফা রশ্মির মাধ্যমে আলফা পার্টিকেল গুলো বের হচ্ছে। বের হওয়ার পরে এটা সরু পাতের মধ্যে এটা বাধা পেলো। বাধা হওয়ার পরে এটার পুরুত্বটা কমে গেল। কমে যাওয়ার ফলে দেখো, এটা যে সরু চিরটা আছে সেই চির দিয়ে এটা বের করে এটা সোজাসুজি এটা গোল্ড ফয়েলের মধ্যে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছে। তো গোল্ড ফয়েলের মধ্যে যাওয়ার ফলে এটা কি হলো, এটা পতিত হওয়ার ফলে দেখবো কি আমরা দেখবো দেখতেছি যে এটা তোমার বিভিন্ন ভাবে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, দেখো, এটা কিন্তু ক্রমাগত ছড়াচ্ছে। এখন আমরা এটার যে ক্ষুদ্র যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো আমরা মাইক্রোস্কোপ দ্বারা দেখবো। আচ্ছা, চলো আমরা দেখি তাহলে। দেখো, এটা পার্টিকেল গুলা গোল্ড ফয়েলে হিট করার ফলে কি হচ্ছে। এই দেখো, এটা কিন্তু তোমার নিউক্লিয়াস, আর এগুলো কি, এগুলো তোমার বাইরে যে কক্ষপথ গুলো। এই দেখো, এখানে কিছু এখন বাধা পাবে, দেখছো এখানে বাধা পেয়ে কিছু তোমার অ্যাঙ্গেল করবো। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আচ্ছা দেখো, আমরা আজকে কি করবো, আজকে আমরা করবো রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, সো আমি পেনটা নিয়ে নিই। আচ্ছা, হ্যাঁ। হুম। দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে পড়ার আগে আমাদের আগে কি জানতে হবে, রাদারফোর্ডটা এই মডেলটা যে দিল সেটা কিভাবে দিল, মানে কিসের বেসিসে এটা তিনি এটা উপস্থাপন করলেন। তিনি মেইনলি যে আলফা এক্সপেরিমেন্ট আছে, মানে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আছে, এর মাধ্যমে তিনি এই পরীক্ষাটার মানে এই পরীক্ষাটা সম্পূর্ণ করার মাধ্যমে তিনি রাদারফোর্ডের যে তিনি মডেলটা দিয়েছেন। আচ্ছা, সো চলো আমরা আমরা কি জানি যে কোনো একটা এক্সপেরিমেন্ট করার আগে সেই এক্সপেরিমেন্টে কি কি উপকরণ লাগবে সেগুলো অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত। সো চলো তাহলে আমরা আজকে যে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু জেনে নিই। আচ্ছা, দেখো, এখানে মেইনলি আমাদের একটা লেড ব্লক লাগবে। লেড ব্লকটা যে আমরা দেখলাম যে তোমার যে স্লিট, তোমাদের আমি বললাম না যে অ্যানিমেশনের যে স্লিট গুলো আছে, এগুলো কি মেইনলি লেড ব্লক। আচ্ছা, এই লেড ব্লক রাখার মধ্যে লেড ব্লকের মধ্যে আমাদের কি রাখতে হবে, আলফা গোনা। আলফা গোনার উৎস। সো আলফা গোনা কি কি আছে আমরা তোমাদের বলি। রেডিয়াম 83, দেন কি ইউরেনিয়াম 92। এগুলো কি, এগুলো তোমাদের আলফা গোনা। আচ্ছা, সো দেন আমাদের কি লাগবে, যে গোল্ড ফয়েল লাগবে। এই গোল্ড ফয়েলটা তোমাদের কতটুকু পুরুত্বে লাগবে, গোল্ড ফয়েলটা লাগবে 4 × 10⁻⁴ পুরুত্বের। আচ্ছা, এটা এই গোল্ড ফয়েলটা লাগবে, যেটা আমাদের হাজারি স্যারের বইয়ের মাধ্যমে আমরা এই সোর্সটা পেয়েছি। আচ্ছা, সো চলো এখন আমরা কি, আমরা থার্ডে কি জানবো, যে জিঙ্ক সালফাইডে অথবা বেরিলিয়াম প্লাটিসায়ানাইডের আবরণযুক্ত পর্দা। যে পর্দাটা আমরা কি দেখলাম, যে ওই যে বললাম যে আমাদের যে ছোট ছোট দুইটা যে স্লিট দেখলাম। স্লিট মানে কি, যে সরু ছিদ্রযুক্ত, মানে সরু একটা পর্দা, সেটা কি স্লিট। আর এই ধরনের পর্দায় চার্জযুক্ত কোণা আঘাত করলে কি হবে, যে ফোটন কণাগুলো আছে, এই ফোটন কণাগুলো তোমার কি হবে, ইমিশন হবে বা ইমিট হবে। আচ্ছা, সো আমরা যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আছে, এই পরমাণু মডেলের জন্য আমরা যে এক্সপেরিমেন্টটা করব, সেই এক্সপেরিমেন্টে আমাদের কি কি লাগবে, কি কি উপকরণ লাগবে, সেই উপকরণগুলো তোমার কি, তোমার যে যে আলফা গোনার উৎস লাগবে, দেন লাগবে গোল্ড ফয়েল, দেন লাগবে কি, দেন লাগবে তোমার যে জিঙ্ক সালফাইড অথবা পেরিনিয়াম প্লাটিসায়ানাইডের মতো কিছু পর্দা। আচ্ছা, সো আমরা উপকরণগুলো জানলাম। এখন চলো আমরা নেক্সটে আমাদের যে পর্যবেক্ষণ আছে সেই পর্যবেক্ষণগুলো আমরা কি জানতে পারি। আচ্ছা, দেখো এখানে আমরা কি পর্যবেক্ষণ করলাম। আমরা মেইনলি যা যা পর্যবেক্ষণ করলাম সেগুলো আমরা কি, যে এইগুলো ডিটেলসে আমরা ভালোভাবে নেক্সট যে তোমার সিদ্ধান্ত, দেন তোমার পরীক্ষা, এগুলোর মাধ্যমে আরো বেশি ভালোভাবে জানতে হবে। সো এখানে আমরা কি পর্যবেক্ষণ করলাম, আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে কি, যে তোমার
মে মোটামুটি প্রায় 99.5% হচ্ছে আলফা কণা তোমার ভেদ করে চলে যায়। দেখো, এখানে বাকি যে 0.5% আছে, 0.5% আছে, এটা কি করে? এটা হচ্ছে ভেদ করে চলে যায় না। আচ্ছা। এই যে দেখো, বাকি যে কিছু সংখ্যক আলফা কণা আছে, এগুলো কি করে? তোমার হচ্ছে গতিপথ থেকে বিচ্যুত হয়ে চলে যায়। মানে কি? এগুলো হচ্ছে গতিপথ থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চলে যায়। আর দেখো, প্রায় 20,000 এর মধ্যে একটা, মাত্র একটা, সেটা হচ্ছে কি 180 ডিগ্রি কোণে ফিরে আসে। মানে মেইনলি হচ্ছে যখন এই যে এরকম যে স্লিটটা আছে, স্লিটে যখন আলফা কণা যায়, তখন হচ্ছে সেই স্লিটে যাওয়ার ফলে আমরা যদি সেটা তোমার হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, তখন হচ্ছে কি ভিতরে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেলের মধ্যে আমরা যে অ্যানিমেশনের মাধ্যমে যে অ্যানিমেশন ভিডিওতে যে আমরা খেয়াল করলাম যে সেখানে কি হলো? সেখানে হলো কি যে হচ্ছে তোমার যে নিউক্লিয়াসটা আছে সেখান থেকে তোমার হচ্ছে এগুলো যাওয়ার ফলে সেটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে সেই একটা কোণ হচ্ছে ফিরে যায়। 180 ডিগ্রি। এটা হচ্ছে কতর মধ্যে হয়? 20,000 এর মধ্যে মাত্র একটা। সো আমরা হচ্ছে ৩ টা জিনিস মিলিয়ে পর্যবেক্ষণ করলাম। ফার্স্ট অফ অল কি পর্যবেক্ষণ করলাম? যে হচ্ছে আমাদের 99.5% হচ্ছে আলফা কণা, সেগুলো হচ্ছে ভেদ করে সেগুলো চলে যায়। বুঝছো না? সো এরকম ভেদ করে সেগুলো চলে যায়। আচ্ছা। দেন হচ্ছে কি আলফা কণা কিছু আলফা কণা সেগুলো কি হয়? গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায়। আচ্ছা, এরকম তোমার হচ্ছে বিচ্যুত হয়ে যায়। হুম। দেন হচ্ছে কি হয়? বাকি যে 20,000, আবার যদি আমরা আরেকটা জিনিস পর্যবেক্ষণ করলাম কি সেটা কি? সেটা হচ্ছে যে বাকি 20,000 এর মধ্যে মাত্র একটা হচ্ছে তোমার কি 180 ডিগ্রি কোণে সেটা হচ্ছে ফিরে যায়। আচ্ছা। সো আমরা ফার্স্ট অফ অল সে হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল আছে সেটা হচ্ছে আমরা অ্যানিমেশন ভিডিও দ্বারা হচ্ছে কিছুটা হলেও বোঝার চেষ্টা করলাম। দেন হচ্ছে তোমরা হচ্ছে কি বুঝলা? যে হচ্ছে আমরা কি উপকরণ লাগে সেগুলো একটু বুঝলাম। দেন হচ্ছে আমরা পর্যবেক্ষণটা বুঝলাম। এখন হচ্ছে নেক্সটে আমরা চলো সিদ্ধান্ত দেখি যে আমরা হচ্ছে এই পরীক্ষাটা করলাম। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট গুলা কি ইকুইপমেন্ট লাগে সেগুলো আমরা জানলাম। এখন হচ্ছে আমরা তারপর হচ্ছে পর্যবেক্ষণ করলাম। দেন হচ্ছে আমরা কি কিছু সিদ্ধান্তে আসলাম। মানে সিদ্ধান্তগুলো মেইনলি হচ্ছে রাদারফোর্ড তিনি হচ্ছে এই সিদ্ধান্তগুলো দিয়েছেন। সো আমরা হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে পারবো। সো চলো হচ্ছে আমরা জেনে নিই। আচ্ছা। হুম। দেখো এখানে কি বলছে যে ফার্স্ট সিদ্ধান্ত আমরা কি জানলাম যে আলফা কণা। আচ্ছা, আলফা কণা, সেই আলফা কণার ভর, ইলেকট্রনের যে ভর আছে, সে ইলেকট্রনের যে ভর আছে সেই ভরের থেকে প্রায় 7,000 গুণ বেশি। এখন দেখো, আলফা কণাটাতে মেইনলি হচ্ছে যে তোমার যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যেই তো অ্যাটাক করবে, তাই না? সো আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের মধ্যে দেখি তখন সেই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আছে। তো হচ্ছে দেখো, অবভিয়াসলি এটা হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার যে হচ্ছে কি তোমার হচ্ছে ইলেকট্রনের থেকে আলফা কণার ভর সেটা হচ্ছে অনেক বেশি হবে। আচ্ছা, সো সেটা কত গুণ বেশি? সেটা হচ্ছে প্রায় 7,000 গুণ বেশি। আচ্ছা, সেজন্য পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা অতিক্রমের সময় ইলেকট্রনের সাথে ধাক্কা লেগে বড় কোণে বেঁকে যেতে পারে না। দেখো এখানে হচ্ছে তোমার দেখো কোনো কিছু যদি ধর ২ টা পার্টিকেল যদি একে অপরের সাথে মানে সংঘর্ষ হয়, তখন যদি সেটা তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করে, তখন সেটা কখন হবে? সেটা তখনই হবে যখন হচ্ছে ২ টা পার্টিকেলের প্রায় এভারেজ যে সাইজটা আছে, সেই সাইজটা কি হবে? সমান হবে। এভারেজ যে ওয়েটটা আছে, সেই ওয়েটটা কি হবে? প্রায় কাছাকাছি হবে। কিন্তু এখানে কি? যে হচ্ছে আমরা দেখতেছি যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে প্রায় ৭,০০০ গুণ বেশি। তো এখানে তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে এটা কি হবে না? বড় কোণে বেঁকে যেতে পারবে না। আচ্ছা। সো ইলেকট্রন হচ্ছে এদের গতিপথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। সো এটা হচ্ছে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা। চলো তাহলে আমরা দেখি ২ নম্বরে কি বলছে। ২ নম্বরে বলছে যে যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে জিংক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে প্রজ্বলিত করে। সো আমরা কি জানলাম যে জিংক সালফাইড অথবা বেরিলিয়াম প্লাটিসায়ানাইড এই ২ টা হচ্ছে কি? এই ২ টা হচ্ছে আবরণযুক্ত পর্দা। এগুলা কি করে? যে হচ্ছে তোমার আলফা কণাটা যে গোল্ড ফয়েল আছে সেটাকে ভেদ করে দেন হচ্ছে এগুলোর মধ্যে যায় এবং দেন হচ্ছে কিছু হচ্ছে লাইটিং দেখা যায়। সেগুলো এই লাইটিং হচ্ছে কি? প্রজ্বলিত। আচ্ছা। সো তাই বলা যায় কি যে হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে জানি, কিন্তু এই প্রমাণটা আমরা কোথায় থেকে জানলাম? এই প্রমাণটা আমরা জানলাম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, ওই ফাঁকা স্থানে কিন্তু ইলেকট্রন অবস্থান করে, যেটা হচ্ছে আমরা কি অ্যানিমেশন ভিডিওতে আমরা কি দেখতে পাই না। আচ্ছা। দেন হচ্ছে দেখি আমাদের ৩ নাম্বারে কি বলছে। ৩ নাম্বার বলছে যে হচ্ছে সাধারণ সমচার্জ ও প্রায় সমভরের ২ টা কণা সংঘর্ষে লিপ্ত হলে এরা 180 ডিগ্রি কোণে ফিরে আসে। এক্ষেত্রে আলফা কণা ফিরে আসার কারণ হিসেবে বলা যায় পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এবং পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রে কেন্দ্রীভূত। এই কেন্দ্রকে নিউক্লিয়াস বলে। আচ্ছা, অনেক কিছু একসাথে বলে ফেললাম, তাই না? তো চলো হচ্ছে আমরা একটু ভেঙে সবকিছু জানি। আচ্ছা, দেখো। এখন আমরা কি জানি যে হচ্ছে তোমার আলফা যে কণাটা আছে সেই আলফা কণাটা কি? প্লাস চার্জযুক্ত। আলফা কণাটা কি? প্লাস চার্জযুক্ত। আবার কি নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা কি? সেম ভাবে প্লাস চার্জ যুক্ত। সো দেখো এখানে কি বুঝাইছে যে হচ্ছে প্রায় সমচার্জ আর হচ্ছে সমভর ২ টা কণা যদি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেটা হচ্ছে কি 180 ডিগ্রি কোণে ফিরে আসে। আচ্ছা, দেখো, যদি সমচার্জ আর হচ্ছে সমভর হয়, মানে সমচার্জ বলতে কি আমরা কি জানি যে সমচার্জ গুলা কি করে? একে অপরকে বিকর্ষণ করে। আচ্ছা, দেখো, আকর্ষণ করলে তোমার হচ্ছে কি হবে? মানে
এই জিনিসটা যদি আকর্ষণ করে তাহলে এই জিনিসটাকে ধরো এই জিনিসটা যদি এই জিনিসটাকে আকর্ষণ করে তাহলে কি হবে? এই ২ টা কোণই হচ্ছে পরস্পরের সাথে তোমার কি করবে? পাস করে চলে যাবে। আচ্ছা। আর যদি এই ২ টা কোণা একই কোণা হয় মানে বিপরীতধর্মী হয় তখন হচ্ছে সেটা কি হবে? সেটা হচ্ছে পাস করে চলে যাবে। আর যদি ২ টা একই ধরনের হয় তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে পাস করবে না। তখন সেটা হচ্ছে বিপরীত দিকে এসে চলে যাবে। আচ্ছা। জিনিসটা বুঝতে পারতেছো? আচ্ছা। তো সেই জিনিসটা এখানে বলছে যে হচ্ছে পরমাণু কেন্দ্র যেহেতু ধনাত্মক চার্জযুক্ত আর পরমাণুর সমস্ত ভর এই কেন্দ্রের মধ্যেই আছে। সো তাই কি বলা যায় যে হচ্ছে নিউক্লিয়াসটা যেহেতু আমরা কি জানি? তো বলা যায় যে নিউক্লিয়াসটা আমরা জানতে পারলাম যে প্লাস চার্জযুক্ত। আচ্ছা। সো হচ্ছে আলফা কোন প্লাস চার্জযুক্ত। সো ২ টা যখন পরস্পরের সাথে একই ধরনের চার্জ হয় তখন আমরা কি জানি যে হচ্ছে ২ টা হচ্ছে একে অপরকে দূরে ঠেলে দেয়। দূরে ঠেলে দেওয়া মানে কি? যে হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা ২ টা যদি সেম হয় তখন কি হবে? এটা ওর কাছে যে এটা আবার ফিরে আসবে। তার মানে কি 180 ডিগ্রি কোণে সেটা হচ্ছে তোমার হচ্ছে ফিরে আসতেছে। তো এই জিনিসটাই মেইনলি এখানে বুঝাইছে। আচ্ছা। তো হোপ তোমরা যে এই ৩ টা সিদ্ধান্ত বুঝতে পারছো। চলো আমরা হচ্ছে নেক্সট সিদ্ধান্তের দিকে যাই। আচ্ছা। দেন কি বলছে দেখো, প্রায় ২০,০০০ আলফা কণার মধ্যে প্রায় ১টি আলফা কণা হচ্ছে ফিরে আসে। এই ঘটনা কি প্রমাণিত করে? আচ্ছা আমাদের বলো তো। এই ঘটনাটা প্রমাণিত করে যে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণু আয়তের তুলনায় অতি ক্ষুদ্র। আচ্ছা। পরমাণুর আয়তন, আচ্ছা পরমাণু কি? পরমাণু হচ্ছে যে হচ্ছে আমরা যে দৈনন্দিন জীবনে যে পার্টিকেল গুলা দেখতেছি মানে ধরো আমি যে কলম দিয়ে তোমাদের হচ্ছে পেন দিয়ে তোমাদের পড়াইতেছি। সো এই পেন গুলো তো অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি, তাই না? সো এই পার্টিকেল গুলোকে যদি আমরা আরো ভাঙি তো দেন হচ্ছে আমরা এখানে ভিতরে কি দেখতে পারবো? দেন হচ্ছে এর ভিতরে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো দেখতে পারবো। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস যেগুলো হচ্ছে আমরা একটু আগে জানতে পারলাম। সো এই নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা আমরা একটু আগে জানতে পারলাম যে এটা হচ্ছে প্লাস বা ধনাত্মক চার্জযুক্ত। আলফা কণাও কি? আলফা কণা হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত। সো আমরা কি বলতে পারি যে হচ্ছে এখানে যে হচ্ছে তোমার এই ২ টা হচ্ছে বিকর্ষণ করে যেটা হচ্ছে আমরা সিদ্ধান্ত ৩ এর মাধ্যমে জানতে পারলাম। সো এই ঘটনাই প্রমাণ করে কি? প্রমাণ করে যে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণু আয়তের তুলনায় অতি ক্ষুদ্র। কেননা এইখানে হচ্ছে মাত্র ২০,০০০ এর মধ্যে ১ টি আলফা কণা ফিরে আসতেছে। আচ্ছা বুঝতে পারছো আই হোপ। সো সেম ভাবে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমরা কি জানি দেখো ৫ নম্বর সিদ্ধান্তে কি বলছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10 × -13 সেন্টিমিটার আর হচ্ছে অন্যদিকে পরমাণুর ব্যাস কত? পরমাণুর ব্যাস হচ্ছে সরি নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10 × -13 সেন্টিমিটার আর পরমাণুর ব্যাস হচ্ছে 10 × -8 সেন্টিমিটার। সো এখানে বলতো যে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস বেশি বড় নাকি পরমাণু ব্যাস বেশি বড়? সো আমরা দেখতেছি যে নিউক্লিয়াসের ব্যাসের চেয়ে অবশ্যই পরমাণু ব্যাস বেশি বড়। সো আচ্ছা পরমাণু ব্যাস অবশ্যই বেশি বড় কারণ আমরা কি জানি যে হচ্ছে ইনভার্সে হচ্ছে যেটা উপরে ছোট থাকে সেটা হচ্ছে বেশি বড় হবে। আচ্ছা। সো এই জিনিসটাও কি প্রমাণ করতেছে? সেম ভাবে ৪ নাম্বার সিদ্ধান্ত যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সেম ভাবে ৫ নাম্বার সিদ্ধান্তটাও একই জিনিসই প্রমাণ করতেছে। আচ্ছা, আচ্ছা। এখন আমরা কি দেখি? দেখো পরমাণুর যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ যুক্ত থাকে সেটা আমরা জানি। আর এই ধনাত্মক চার্জ যুক্ত থাকার কারণে খুব অল্প সংখ্যক আলফা কণার কাছাকাছি এটা হচ্ছে এসে হচ্ছে কি হয়? বিকশিত হয়। আর বিকশিত এসে এটা হচ্ছে বড় একটা অ্যাঙ্গেলে চলে যায়। আর এই বড় অ্যাঙ্গেলটা কত আমরা সেটা জানি যে হচ্ছে 180 ডিগ্রি। এই জিনিসটা মেইনলি হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস বলছে। সো হোপ তোমরা হচ্ছে এই ৬ টা সিদ্ধান্ত বুঝতে পারছো। হোপ তোমাদের এখানে কোনো কনফিউশন থাকার কথা না। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে আমাকে জানাবা। আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আচ্ছা। চলো তাহলে হচ্ছে এখন আমরা স্বীকার্যতে আসি। আচ্ছা। দেখো স্বীকার্যতে কি বলছে? আচ্ছা দেখো। বলছে যে এখানে তোমার কি আমরা হচ্ছে স্বীকার্য দিতে পারি যে হচ্ছে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তুকণা রয়েছে। আচ্ছা। তো কেন্দ্রে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট obviously আমরা সেটা জিনিসটা বুঝতে পারছি। সেটা কি? অবশ্যই সেটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা। কেননা আমরা হচ্ছে এতক্ষণ এই নিউক্লিয়াস সম্পর্কে অনেক ভালোভাবেই জানলাম। আর দেখো পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসেই আছে। obviously হচ্ছে সমস্ত ভর এই কেন্দ্রে থাকবে সেটা হচ্ছে আমরা জানি। আর পাশাপাশি ধনাত্মক চার্জ হচ্ছে নিউক্লিয়াস। সো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা। এখন আমরা দেখি চলো। হুম, হুম। পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সংখ্যা এবং কক্ষপথে পরিবহনশীল ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সংখ্যার সমান। এখন দেখো, তোমার হচ্ছে যখন আমরা একটা নিউক্লিয়াস চিন্তা করি তখন কি হয়? এরকম ভাবে নিউক্লিয়াসটা ঘুরতে থাকে, তাই না? আচ্ছা। সো এখানে দেখো, এখানে হচ্ছে পরমাণু যে আছে, পরমাণুর ভিতরেই তো হচ্ছে এটা কি? এটা হচ্ছে পরমাণু। আচ্ছা, এই পরমাণুর ভিতরে হচ্ছে তোমার নিউক্লিয়াস চার্জযুক্ত ধনাত্মক। যেটা হচ্ছে আমরা এতক্ষণ বুঝলাম। আচ্ছা। দেন সেম ভাবে হচ্ছে এই চারপাশে হচ্ছে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলা কি? ইলেকট্রন গুলো হচ্ছে তোমার ঋণাত্মক চার্জযুক্ত। আচ্ছা। সো হচ্ছে যেহেতু এটা ধনাত্মক চার্জযুক্ত, এটা ঋণাত্মক চার্জযুক্ত তাহলে কি হবে? আমরা কি জানি? প্লাসে মাইনাসে সেটা হচ্ছে নিউট্রাল হয়ে যায়। সেই নিউট্রালটাই হচ্ছে তোমার কি? পরমাণু বা তড়িৎ নিরপেক্ষ। আচ্ছা।
এখন চলো হচ্ছে আমরা এই জিনিসটা দেখি যে হচ্ছে রাদারফোর্ডের যে তার মডেল আছে, এই মডেলটাকে তিনি হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছেন। আচ্ছা দেখো, তিনি কেন সৌরজগতের সাথে তুলনা করছেন? কারণ দেখো, কারণ তিনি হচ্ছে বলছে যে হচ্ছে তোমার হুম, তোমার আমরা কি জানি যে হচ্ছে তিনি হচ্ছে এই কনসেপ্ট থেকে এটাকে সৌরজগতের সাথে তুলনা করছেন যে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে হচ্ছে কি ঘোরে? তোমার হচ্ছে গ্রহগুলা ঘোরে। তাও আবার হচ্ছে নিজ, নিজ কক্ষপথে। আচ্ছা। সেম ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে ঘুরে, যেগুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম যে দেখো এখানে ইলেকট্রন গুলো ঘুরতেছে। এই হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তাই না? আচ্ছা। সো হচ্ছে এই জিনিসটা কি প্রুভ করে যে হচ্ছে যেমনি ভাবে হচ্ছে সৌরজগৎকে কেন্দ্র করে হচ্ছে গ্রহগুলো ঘুরতেছে সেম ভাবে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রন গুলো ঘুরতেছে। এটা কার ধারণা? এটা হচ্ছে তোমার রাদারফোর্ডের ধারণা। আচ্ছা। যদিও ধারণাটা হচ্ছে ভুল। এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যখন বোর পরমাণু মডেল করব তখন হচ্ছে এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারবো। আচ্ছা দেখো, পরমাণু মডেলের ক্ষেত্রে ধনাত্মক নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা হচ্ছে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স সেই বলটা হচ্ছে বিদ্যমান থাকে। আচ্ছা। তাই দেখো এখানে কি বলছে যে ধনাত্মক চার্জযুক্ত তোমার নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ইলেকট্রন ও ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রমুখী বল পরস্পর সমান। জিনিসটা কি বুঝাইলো দেখো। ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, দেখো ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এর মধ্যে কি আছে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যেটা হচ্ছে আমরা একটু আগে জানতে পারলাম। আচ্ছা। আবার সেম ভাবে ইলেকট্রন ও ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা হচ্ছে কেন্দ্রমুখী বল আছে। আচ্ছা দেখো, এই সেন্ট্রিফিউগাল ফোর্স সম্পর্কে আমরা হচ্ছে তোমার কিছুক্ষণ পরে একটা টপিক আছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা ভালোভাবে জানতে পারবো। কারণ এই সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রমুখী বল নিয়ে একটি আলাদা টপিকই আছে। এবং তোমরা অবশ্যই হচ্ছে ফিজিক্সে যে হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল এগুলো নিয়ে অবশ্যই হচ্ছে জেনে আসা। আচ্ছা। দেখো মেইনলি হচ্ছে এখানে কি, কি ফোর্স সমান সেই ফোর্স গুলা হচ্ছে তোমার কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং কেন্দ্রমুখী বল। আচ্ছা এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেন হচ্ছে এই ফোর্স গুলা সমান, তাই না? আচ্ছা দেখো, এই ফোর্স গুলা সমান কারণ হচ্ছে দেখো এই যে তোমার হচ্ছে যে পার্টিকেল গুলো আছে, পার্টিকেল গুলো অবশ্যই তো হচ্ছে নাড়াচাড়া করতেছে না, তাই না? যদি নাড়াচাড়া করতো তাহলে কি হইতো? তাহলে তো তোমার হচ্ছে কোনো পার্টিকেল ফর্মই করতো না। সো এই নাড়াচাড়া যাতে না করে, যাতে একটা নিউট্রাল অবস্থায় থাকে, সেক্ষেত্রে অবশ্যই তো হচ্ছে ২ টা ফোর্স, যাতে ২ টা ফোর্স সমান হইতে হবে। আচ্ছা সেই ২ টা ফোর্সই কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং তোমার হচ্ছে কেন্দ্রবিমুখী বল। আচ্ছা আমি ২ টা জিনিস একটু লিখে দিচ্ছি দেখো। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। আচ্ছা। সো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা। তো এখন হচ্ছে আমরা সীমাবদ্ধতা নিয়ে পড়বো। আচ্ছা দেখো, সীমাবদ্ধতা নিয়ে আমরা তাহলে শুরু করি। চলো দেখো। এখানে কি বলছে? রাদারফোর্ডের সৌর মডেলের যে মডেলটা প্রদান করছে তার অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে। আর এই সীমাবদ্ধতাগুলো ওভারকাম করার জন্যই হচ্ছে বড় একটা তার পরমাণু মডেলটা দিছে। আচ্ছা দেখো। রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। দেখো, এটা কি আসলে সৌরজগতের সাথে তুলনা করা উচিত? তোমরা কি মনে করো? দেখো তো। আচ্ছা, দেখো আমরা তাহলে পড়ি। গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জ নেই। দেখো আমাদের যে পৃথিবী গ্রহটা আছে এটা কি চার্জযুক্ত? না, এটা চার্জ নেই। অথচ যে গ্রহের সাথে যে তিনি ইলেকট্রন তুলনা করছেন সেই ইলেকট্রন গুলো কি চার্জযুক্ত? ঋণাত্মক চার্জযুক্ত। আচ্ছা। সো কি বলতে পারি যে হচ্ছে সৌরজগতের সাথে যে মহাকর্ষ নিয়মে যে আকর্ষণ বিদ্যমান, কিন্তু পরমাণুর ক্ষেত্রে তো ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত এবং এরা একে অপরের সাথে বিকর্ষণ করে। তার মানে কি? এটা হচ্ছে যেমন হচ্ছে আমি তোমাদের একটু জিনিসটা ক্লিয়ার করি যে দেখো আমাদের হচ্ছে যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো হচ্ছে যে সূর্যের সাথে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে না? তো এখানে কি তোমার হচ্ছে কোনো চার্জ আছে যে হচ্ছে আমাদের গ্রহ কি পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ এরকম কিন্তু না। আমাদের গ্রহ কি? আমাদের গ্রহ হচ্ছে মেইনলি নিউট্রাল। আচ্ছা। তো একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জহীন বস্তু তুলনা করা এটা হচ্ছে মেইনলি এক ধরনের মানে হচ্ছে কি বলা যায়? মানে কোনো লজিক নাই। এরকম বলা যায়। আচ্ছা এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। আচ্ছা দেন হচ্ছে আমরা পড়ি যে হচ্ছে ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব থিওরি একটা নিছেন তিনি যে হচ্ছে তড়িৎচুম্বকীয় থিওরি যে হচ্ছে যে কোন চার্জযুক্ত ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেটা হচ্ছে ক্রমাগত শক্তি হারাতে থাকবে। আচ্ছা। সে শক্তি হারাতে, হারাতে এমন একটা পর্যায়ে চলে আসবে যে তার কোনো অস্তিত্বই থাকবে না। তাই না? আচ্ছা। সো এইখানে এই যে থিওরিটা আছে, এই থিওরিটা যদি আসলে প্রুভ হয়, মানে এই থিওরিটা আসলে তো প্রমাণিত। তো এই থিওরিটার সাথে হচ্ছে রাদারফোর্ডের যে থিওরি আছে, যে মডেলটা আছে, সেই মডেলটার কোনো মিল নেই। কারণ দেখো, এখানে কি বলছে যে রাদারফোর্ডের মডেল অনুযায়ী ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন যদি তার ক্রমাগত শক্তি হ্রাস করতে থাকে বা হারাতে থাকে, সে হারাতে ফলে সেগুলো একসময় কি হবে যে হচ্ছে তোমার সর্পিলাকার ভাবে সেটা হচ্ছে হ্রাস হয়ে যাবে। আর তার ফলে কখনো পরমাণু মডেল সেটা হচ্ছে কোনো স্থায়ী হবে। আমি তোমাদের জিনিসটা একটু তোমাদের
আর্ট করে দেখাই দেখো। এটা হচ্ছে এরকম থাকে না যে হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের বাইরে হচ্ছে ইলেকট্রনগুলা। সেই ইলেকট্রনগুলা যদি এরকম হচ্ছে তোমার দেখো ইলেকট্রনগুলো যদি এরকম সর্পিলাকার ভাবে হচ্ছে মানে ক্রমাগত শক্তি হারাতে থাকে মানে হচ্ছে সেটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তাহলে একসময় দেখবে কি যে হচ্ছে ইলেকট্রনগুলো এরকম ভাবে শুধু প্রতিদ্বন্দ্বী হতে থাকবে দেখো এরকম ভাবে সেটা হচ্ছে ভিতরে যে সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ভিতরে চলে যাবে তার ফলে কি হবে যে হচ্ছে আমাদের রাদারফোর্ডের যে মডেলটা সেটা কোনো অস্তিত্বই তো হয় তাই না আচ্ছা তো খুব তোমরা জিনিসটা বুঝতে পারছো তাহলে হচ্ছে চলো আমরা নেক্সট আচ্ছা পরমাণু দেখো এভাবে শক্তি যদি অবিচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে অবিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে মানে কন্টিনিউয়াস ভাবে যদি বিচ্ছিন্ন করতে থাকে মানে ক্রমাগত ভাবে তাহলে সেটা কি হবে পরমাণু যে বর্ণালী সৃষ্টি হবে সেই বর্ণালী রেখাগুলো কি হবে অবিচ্ছিন্ন হবে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যে হচ্ছে শক্তিগুলো যদি কন্টিনিউয়াস থাকে তাহলে বর্ণালীর মধ্যে যে রেখাগুলো আছে সেগুলো অবশ্যই কি হবে কন্টিনিউয়াস হবে আচ্ছা দেখো আর সেটা হচ্ছে এভাবে কন্টিনিউয়াস হওয়ার ফলে সে কি হবে একটা প্রশস্ত ব্যান্ডের মতো পরিলিখিত হওয়ার কথা কিন্তু আসলে কি সেরকম হইতেছে সেরকম কিন্তু হচ্ছে না বরং কি হচ্ছে যে যে বর্ণের যে রেখাগুলো আছে সেই রেখাগুলো কি হবে কন্টিনিউয়াস না হয়, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন হবে মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস হবে আর সেটা হচ্ছে কি হবে অনেক উজ্জ্বল হবে যেটা হচ্ছে আমরা দেখতে পাইছি হচ্ছে তোমার অ্যানিমেশন ভিডিওতে যে হচ্ছে কি তোমার হচ্ছে যখন হচ্ছে গোল্ড ফয়েলের ভিতর দিয়ে আলফা রে গুলো পাস করবে তখন কি হবে যে হচ্ছে জিঙ্ক সালফাইড অথবা প্লাটিনাম সায়ানাইড যে আছে বেরিলিয়াম পার্টি সায়ানাইড যে আছে সেখানে হচ্ছে সেটা হচ্ছে কি হবে উজ্জ্বল ভাবে দেখা যাবে কিন্তু সেখানে এই যে থিওরিটা আছে এই থিওরির সাথে সেটা হচ্ছে মিলতেছে না আচ্ছা সো এটা হচ্ছে এক ধরনের সীমাবদ্ধতা তো মেইনলি হচ্ছে আমরা মেইনলি তিনটা সীমাবদ্ধতা সম্পর্কে জানলাম তো চলো হচ্ছে আমরা নেক্সট যে বাকি চারটা সীমাবদ্ধতা আছে এগুলো সম্পর্কে জেনে নিই আচ্ছা দেখো এখানে কি বলছে যে তোমার পরমাণুতে যে বিভিন্ন কক্ষপথ আছে আচ্ছা সে এই কক্ষপথ গুলা মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কিভাবে হচ্ছে অর্গানাইজ আছে এই অর্গানাইজ জিনিসটা কি তোমার হচ্ছে এই মডেলের মাধ্যমে আমরা জানতে পারছি এই মডেলের মাধ্যমে কিন্তু আমাদের সেই জিনিসটা জানা হয়নি কেন জানা হয়নি কারণ হচ্ছে তিনি এই সম্পর্কে কোনো ধারণা আমাদের দেননি আচ্ছা এখন কি বলছে যে রাদারফোর্ড যে মডেলটা দিছেন এই মডেলে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের যে কক্ষপথের আকার কক্ষপথটা কেমন আকৃতির তার যে গতিবেগ তার শক্তি এগুলো সম্পর্কে কি আমরা জানতে পারছি এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারিনি মেইনলি যে তোমার হচ্ছে এই আকার আকৃতি এগুলো সম্পর্কে হচ্ছে আমরা নেক্সট আরো ডিটেলসে জানবো সো তোমরা হচ্ছে আই হোপ তোমরা এগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখছো কেননা তোমার হচ্ছে ক্লাস 9-10 হচ্ছে এই বিষয়ে তোমাদের একটা অধ্যায় ছিল যে হচ্ছে অরবিট এগুলো নিয়ে আচ্ছা দেখো একাধিক ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণুগুলোতে যে হচ্ছে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কিন্তু নিউক্লিয়াসকে কিভাবে পরিবহন করে সেই বিষয়ে কিন্তু তিনি কোনো ধারণা দেন তিনি মেইনলি হচ্ছে যে হাইড্রোজেন সম্পর্কে ধারণা দিচ্ছেন আর হাইড্রোজেন কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট আচ্ছা তো সব তোমরা জিনিসটা বুঝতে পারছো আচ্ছা দেখো এই মডেলে হচ্ছে হাইড্রোজেনের যে পরমাণু বিকিরণ বর্ণালী আছে সে সম্পর্কে কোনো গ্রহণযোগ্যতা পাওয়া যায় দেখো তিনি হচ্ছে যে হাইড্রোজেনের যে বিকিরণ বর্ণালী রয়েছে সেই সম্পর্কে তিনি কোনো গ্রহণযোগ্যতা না থাকে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে হচ্ছে বর্ণালী কি বর্ণালী হচ্ছে যে তোমার মানে ধরো তোমার একটা হাইড্রোজেন যে পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু সো এই পরমাণুটা তোমার হচ্ছে কোন একটা পার্টিকেলের উপর যখন পড়ে তখন সেই পার্টিকেলটার উপর থেকে এক ধরনের রে বের হয় সো এই রে গুলো হচ্ছে তোমার বিভিন্ন টাইপের হয় সো এটা হচ্ছে মেইনলি বর্ণালী যেমন হচ্ছে তোমার বাফার লাইমেন তারপর হচ্ছে তোমার হচ্ছে ফান তারপর হচ্ছে এরকম মানে এগুলো হচ্ছে তোমরা যে হাইড্রোজেন বর্ণের সম্পর্কে যখন পড়বা ডিটেলসে তখন আরো ভালোভাবে জানতে পারবে যে হচ্ছে বামার সিরিজ লাইমেন সিরিজ এগুলো সম্পর্কে এগুলো হচ্ছে মেইনলি একটা হচ্ছে এক একটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী এক একটা পার্ট আচ্ছা তো মেইনলি হচ্ছে আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে অনেক ডিটেইলস আলোচনা করার চেষ্টা করলাম। ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে আমি একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে এই জিনিসটা একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছি। দেন হচ্ছে তোমাদের এই মডেলটা যে করছেন তার তিনি হচ্ছে কিভাবে কি উপকরণ দিয়ে করছেন সেই সম্পর্কে একটা ধারণা দিলাম। দেন হচ্ছে আমরা কি পর্যবেক্ষণ করলাম সেই সম্পর্কে একটা ধারণা দিলাম। দেন হচ্ছে আমরা কি সিদ্ধান্তে আসলাম সেসব সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দিলাম। দেন কি সীমাবদ্ধতা রয়েছে সে সম্পর্কে ধারণা দিলাম। হোপ তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। আমার হচ্ছে তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে করে থাকো হোপ তোমরা হচ্ছে এই ক্লাসের মধ্যে মোটামুটি প্রায় 70% পড়া তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা দেন হচ্ছে বাসায় একটু এই নোট গুলো দেখবা আমি তোমাদের অবশ্যই এই পিডিএফ গুলো দিয়ে দিব ইনশাল্লাহ তো পিডিএফটা দেখার পাশাপাশি তোমাদের হচ্ছে এগুলো আমি গুছিয়ে দিয়ে রাখছি সো তোমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখে তোমরা একটু মেমোরাইজ করবা তারপরে দেখবে কি এই জিনিসটা হচ্ছে তোমাদের আর কখনো ভুলো না আচ্ছা সো তো কেমিস্ট্রিকে ভালোবাসো কেমিস্ট্রি হচ্ছে আসলে অনেক মজার একটা সাবজেক্ট তো আরএস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসটি করার জন্য আমি তোমাদের রাব্বি ভাই আজকে বিদায় নিচ্ছি তো সবাই আশা করি ভালো থাকবা ইনশাআল্লাহ তোমাদের দিনটি শুভ হোক